ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ ছাড়ালো ৪৭,০০০ কোটি টাকা। রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের নাম। প্রধানমন্ত্রীর প্রথম চীন সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক সম্পর্ক। বৈঠক করবেন শি জিনপিং এর সাথে। পুশিন প্রতিরোধে দিনরাত টহল বিজিবির। কুড়িগ্রাম সীমান্তে মানবতার জীবন শিশুসহ ৯ জন। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল ১১টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। দেশের ব্যাংক খাতে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বা উইলফুল ডিফল্টাররা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মার্চ মাস শেষে যা ছাড়িয়েছে ৪৭,৩৮০ কোটি টাকা। সামর্থ্য থাকার পরও যারা জেনে শুনে ঋণ ফেরত দিচ্ছেন না তাদের চিহ্নিত করতে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। মাসুম মিয়ার প্রতিবেদন। ব্যাংকে জমানো সাধারণ মানুষের আমানতের টাকা যখন ঋণের নামে চলে যায় অসাধু ব্যবসায়ীদের পকেটে, তা ফেরত না আসায় সংকটে পড়ে পুরো আর্থিক খাত। এই সংকট কাটাতে ২০২৪ সাল থেকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি শনাক্তকরণের বিশেষ অভিযান শুরু করে কেন্দ্রীয় ব্যাংক, যার অধীনে গঠিত হয় ব্যাংকগুলোর নিজস্ব বিশেষ তদন্ত ইউনিট। কিন্তু কারা এই ইচ্ছাকৃত খেলাপি? বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির প্রজ্ঞাপন অনুযায়ী সামর্থ্য থাকার পরেও যারা ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছেন না কিংবা জালিয়াতি করে অন্য নামে ঋণ নিয়েছেন তারাই এই তালিকায়। ২০২৪ সালের মাঝামাঝি থেকে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবির তথ্য ভাণ্ডারে এদের নাম উইলফুল ডিফল্টার বা ডব্লিউডি হিসেবে ব্লক করা শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি বছরের মার্চ মাস শেষে দেশের ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ ছাড়িয়েছে ৪৭,৩৮০ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৮.৪০%। চিহ্নিতকৃত সকল ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে যদি কোনো দায়মুক্তি না দেওয়া হতো তবে এই উইলফুল ডিফল্টারের হার কিন্তু বর্তমানে যা দেখছেন তার চেয়ে অনেক বেশি হতো। ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চূড়ান্তভাবে শনাক্ত হলে রেহাই নেই পার পাওয়ার। তাদের উপর ঝুলছে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, নতুন ট্রেড লাইসেন্স বা কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা এবং কোনো ধরনের রাষ্ট্রীয় সম্মাননা না পাওয়ার আইনি খাড়া। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ঋণের শর্তে। সাধারণ খেলাপিরা ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট দিয়ে নিয়মিত হওয়ার সুযোগ পেলেও ইচ্ছাকৃত খেলাপিদের জন্য এই পথ সম্পূর্ণ বন্ধ। তাদের বিরুদ্ধে হবে সরাসরি ফৌজদারি মামলা। যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের জন্য এই একটা অ্যালার্মিং সিচুয়েশন বিরাজ করছে। হয়তোবা এই মুহূর্তে সে বুঝতে পারছে না, কিন্তু যখন সে উইলফুল ডিফল্টার হিসেবে স্বীকৃতি লাভ করবে তখন কিন্তু তার জগৎটা অন্ধকার হয়ে আসবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্তের পক্ষে মত দিয়েছেন এই বিশ্লেষক। ইচ্ছাকৃতভাবে যারা খেলাপি তাদেরকে আইডেন্টিফাই করে তাদের যে সম্পদ আছে, তাদের যে জামানত আছে, নামে হোক বেনামে হোক, সেগুলোকে ট্রেস আউট করে এগুলোকে সরকারি কবজায় নিয়ে নেওয়া এবং সেগুলো আদালতের মাধ্যমে এগুলো বিক্রির ব্যবস্থা করা, নিলামে উঠানো। প্রতি ৩ মাস পর পর এই তালিকা হালনাগাদ করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। রিজার্ভ চুরির মামলায় এরই মধ্যে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সংস্থাটি, যা আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। সিআইডি সূত্র জানায়, প্রায় ১০,০০০ পৃষ্ঠার মামলার খসড়া চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে পাওয়া বিস্তৃত ফরেনসিক তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। দীর্ঘ তদন্তে দেশ বিদেশ থেকে সংগ্রহ করা নথি, ডিজিটাল আলামত ও বিভিন্ন সংস্থার প্রতিবেদন বিশ্লেষণের মাধ্যমে অভিযোগপত্রটি প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রথম চীন সফরে গুরুত্ব পাচ্ছে দুদেশের রাজনৈতিক সম্পর্ক। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সরকার প্রধানের বেইজিং সফরে নজর থাকবে প্রভাবশালী দেশগুলোর, তবে তা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। মোর্শেদ হাসিবের রিপোর্ট।
সরকার প্রধান ও বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগামী 22 তারিখ রাতে চীনে যাবার কথা রয়েছে। দুই পদে এটি তার প্রথম চীন সফর, যেখানে চেষ্টা থাকবে দুই দেশের পরীক্ষিত বন্ধুত্বকে ঝালিয়ে নেয়ার। 5 দিনের সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসি চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। এছাড়াও জলবায়ু বিষয়ক একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি। পরদিন হাই স্পিড ট্রেনে যাবেন বেইজিং। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটের। এরপরই চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা, চায়নাটেক্সের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ঐতিহাসিক গ্রেট হলে যাবেন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর সাথে সেখানেই বৈঠক হবার কথা রয়েছে। পরদিন দেখা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বিষয়টাকে যত তাড়াতাড়ি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাথে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক। তাই বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর বেইজিং ঢাকার সম্পর্ককে আরো মজবুতে বিশেষ গুরুত্ব রাখবে। তবে এ সফরে নজর থাকবে অনেক প্রভাবশালী দেশের। প্রধানমন্ত্রীর চীন সফর নিশ্চিতভাবেই একটা ভূকৌশলগত এবং ভূ রাজনৈতিক গুরুত্ব রাখে, এই বিষয়ে কোনো দ্বিমতই নাই। পাকিস্তানের যে এখন উত্থান, পার্টিকুলারলি ইরান নেগোসিয়েশনে এবং পরবর্তীতে আফগানিস্তান, চীনকে কেন্দ্র করে যে এক ধরনের নতুন ট্রাইল্যাটারাল ইকুয়েশন তৈরি হচ্ছে, সেখানেও বাংলাদেশ ভবিষ্যতে ফিট ইন করবে। এবং সেই সাথে যদি আমরা মায়ানমারের দিকটাও দেখি, মায়ানমার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং মায়ানমারের সাথে চীনের যে গভীর সম্পর্ক, সেটাও বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য এই মুহূর্তে খুবই জরুরি। সুতরাং এখানে আসলে যারা এটাকে পজিটিভলি নেবেন তাদের জন্য মঙ্গল, আর যারা এটাকে নেগেটিভলি দেখবেন তাদের জন্য আসলে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি হয়তোবা খুব বেশি ইন্টারেস্ট নাই। একই সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চীনের সাথে সম্পর্কে গভীর কোনো সংকট নয় বলে মনে করছেন অর্থনীতির এই বিশ্লেষক। চায়নার বিআরআই বা অন্য ধরনের যে ইনিশিয়েটিভগুলো আছে, যেগুলোর সাথে বাংলাদেশের প্রয়োজনের একটা অ্যালাইনমেন্ট আছে, যেটা অন্য কোনোখানে অ্যাভেলেবল না, অন্য কোনোখান থেকে সাপোর্টটা পাওয়া যাচ্ছে না, এবং এমন কোনো সেন্সিটিভ এরিয়াও না, সেখানে আমরা চায়না থেকে অনেক কিছু পাওয়ার আছে। ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট, চায়নায় আমি যদি আমার রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে চাই, আমার ফুটওয়্যার এক্সপোর্ট করতে চাই, সেখানে আর্ট ডিল কোনো বাধা আমি এরকম কিছু কিন্তু দেখিনি। দুই বিশ্লেষকই মনে করছেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন চাইলে চীনের বিকল্প কোনো দেশ নেই। বাংলাদেশ ফার্স্ট ইয়ের ব্যাপারে, পৃথিবীর গ্লোবাল এনগেজমেন্টের ব্যাপারে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জানাবো অন্যান্য খবর। কুড়িগ্রামে রৌমারীর গয়টাপাড়া ও ইসলামারী সীমান্তে মানবতার জীবন কাটাচ্ছে পুশ ইন চেষ্টার শিকার নারী শিশুসহ 9 জন। নাগরিকত্বের দ্বন্দ্বে 6 মাস বয়সী এক সন্তান সহ টানা 5 দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন তারা। খোলা মাঠে রোদ বৃষ্টিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুটির জীবন। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনরাত টহল দিচ্ছে স্থানীয়দের সাথে নিয়ে। সীমান্তের পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুইজন সহকর্মী। আমরা প্রথমে চলে যেতে চাই কুড়িগ্রামে গোলাম মোল্লা সিরাজের কাছে। সিরাজ, বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। তমাল, অন্যান্য সীমান্তের পরিস্থিতি অনেকটা আগের থেকে বলা যায় যে শান্ত রয়েছে। মাঝখানে যে কয়েকদিন প্রায় টানা 1 সপ্তাহ যে উত্তাপ বা উত্তপ্ত গেছে সেটি এখন নেই, কারণ বিএসএফ এর পুশিং এর চেষ্টা সেটাও তারা একটু কমিয়ে দিয়েছে। ফলে সীমান্তবাসীরা আগে যেমন রাত জেগে পাহারা দিত বিজিবির সঙ্গে, সেই বিষয়টি একটু শিথিল হয়েছে। তবে এই যে গত রোববার ভোরে যে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তারা আসলে কাঁটাতার পার করে নোম্যান্স ল্যান্ডে নিয়ে এসেছে 9 জন, 2 শিশু সহ। তারা কিন্তু সেই রোববার ভোর থেকে এখন পর্যন্ত সেই সীমান্তে অবস্থান করছে, অর্থাৎ নোম্যান্স ল্যান্ডের 150 গজের মধ্যেই তারা অবস্থান করছে। কখনো খোলা আকাশের নিচে, কখনো পলিথিনের নিচে, আবার কখনো ভাঙা ছাতার নিচেই কিন্তু তারা অবস্থান করছে। এর মধ্যে 2 শিশু 2 দিন থেকেই কিছুটা অসুস্থ বোধ করছে এবং কালকে আরেকজন অসুস্থ হয়ে পড়েছে। এবং এর মধ্যে বিজেপি কিন্তু রোববারেই বিএসএফ এর সঙ্গে কথা বলেছিল। বিএসএফ এর সঙ্গে কথা বলে রোববারেই একটা পতাকা বৈঠকও হয়েছিল, কিন্তু তাতে ওই 9 জনকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে বিএসএফ। ফলে এই অমীমাংসিত ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত ওই 9 জন মানুষ কিন্তু অনেকটা দুর্বিষহ জীবন
পার করছে বলা যায়। তবে আমরা কালকে সন্ধ্যায় একটা খবর পেয়েছিলাম যে নতুন করে বিএসএফ এর সঙ্গে বিজিবির কথা হয়েছে এবং আ আজকে পতাকা বৈঠক হতে পারে। আর পতাকা বৈঠক হলে হয়তো এই এই ৯ জনকে আসলে তারা ফেরত নেবে নাকি বাংলাদেশে আসবে এর একটা সিদ্ধান্ত আসতে পারে। আর এই সিদ্ধান্ত আসলে হয়তো এই শিশুসহ মানুষগুলোর জীবনটা গতিটা আবার আগের মতো নতুন করে ফেরার একটা সম্ভাবনা রয়েছে। রমা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে যেতে চাই জয়পুরহাটে সীমান্তের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, কি অবস্থা দেখছেন? তমাল, জয়পুরহাটের যে সীমান্ত এলাকা প্রায় আমাদের ২৬ কিলো, এই ২৬ কিলো এলাকা জুড়ে কিন্তু পুশিং ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু শান্ত রয়েছে। তো এ সপ্তাহে কিন্তু একজন ব্যক্তিকে, এটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হাটখোলা সীমান্ত দিয়ে এই একজনকে পুশিং করেছিল বিএসএফ সদস্য। পরবর্তীতে কিন্তু গ্রামবাসী এবং খবর দিয়ে বিজিবিকে নিয়ে এসে বাধার মুখে বিজিবিরা সে দিনভর শেষে রাতে কিন্তু সেই বৃদ্ধকে কিন্তু ফেরত নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু সীমান্ত এলাকায় শান্ত রয়েছে, কোনো এখন পুশিনের ঘটনা ঘটে নাই। কিন্তু পুশিন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির পাশাপাশি এখানে গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য এবং যারা অন্যান্য যারা ব্যক্তিগুলো আছে বিভিন্ন স্থান থেকে আসছেন বিজিবিকে সহযোগিতা করার জন্য। তো আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোরিয়ার লকমা জমিদার বাড়ির সীমান্ত এলাকায়, একদম নোম্যান্সে আমি আছি। এটি ২৭৭-এর ৩৫S পিলারে। তো এই পিলারের পাশেই কিন্তু এই দেশগজ জুড়েই কিন্তু ভারতীয় তাদের কাঁটাতারের বেড়া, তাদের এখানে পোস্ট রয়েছে এবং এখান থেকে কিন্তু ভারতীয় যে সদস্যরা আছেন এবং সেই সদস্যরা কিন্তু সকালবেলা কিন্তু তারা তাদের ভারতীয় যারা আছেন তাদেরকে কিন্তু বিএসএফ সদস্যরা এই গ্রাম এই কাজ করার জন্য তারা চলে আসেন এই কাঁটাতারা বেড়ার এই পাশে এসে। কিন্তু তাদের কাছ থেকে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি সেই কৃষকদের কাছ থেকে। তারা যেটি জানিয়েছেন যে ভারতের যে এই সীমান্তে যে মথুরাপুর ক্যাম্পের পাশে গয়েশপুর একটি বিদ্যালয় রয়েছে, সেখান থেকে কিন্তু কয়েক শতাধিক মানুষকে তারা কিন্তু রেখেছে বিএসএফ সদস্যরা। তারা যে কোনো মুহূর্তে এটা কি পুশিং করতে পারে। তো এই ব্যাপারে বিজিবির সঙ্গে আমরা কথা বলেছি। বিজিবি যেটি জানিয়েছে তারা সবসময় সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ক্রমেই ভারত থেকে পুশিং করতে দেবে না কোনো। সীমান্ত পরিস্থিতির খবর জানাতে জয়পুরহাট এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়তে যেসব জায়গায় সংস্কার দরকার তা করা হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণমাধ্যম কমিশন নিয়ে কর্মশালায় এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। চট্টগ্রামে এখনই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জানুয়ারি থেকে এখন পর্যন্ত 206 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। এমন পরিস্থিতিতে মশার হটস্পট চিহ্নিত করছে সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞদের তাগিদ, এডিস মশার বিস্তার রোধে কার্যকর ওষুধ ব্যবহার না হলে কঠিন হবে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা। গেল বছর চট্টগ্রাম নগরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। এবারও বাড়তে শুরু করেছে প্রকোপ। গেল এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল 29, যা মে মাসে এসে দাঁড়ায় 37 জনে। জুনের প্রথমার্ধে তা ছাড়িয়েছে 30। ডেঙ্গুর এই চোখ রাঙানোর মধ্যে এডিস মশার হটস্পট চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। তাতে বায়েজিদ, কোতোয়ালি এবং পতেঙ্গা এলাকায় মিলেছে মশার অতিরিক্ত বিস্তার। হটস্পটগুলোতে আমরা বিশেষ দল দিয়ে কার্যক্রম চালাচ্ছি। এর বাইরে আমরা পিপল অ্যাওয়ারনেসের জন্য আমরা আগামী সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব, মাইকিং, লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রোগ্রাম। তবে মশক নিধনে অকার্যকর ব্যবস্থা নিয়ে বহুদিন ধরে রয়েছে প্রশ্ন, কেননা নানা ধরনের ওষুধ ব্যবহারেও তাতে নিয়ন্ত্রণ আসে না মশার উৎপাত। যে পানিতে মশা জন্মায় সেই জন্মস্থানেই মশার একটি উল্লেখযোগ্য অংশ মশার লার্ভা ভক্ষণ করে এরকম মাছের মাধ্যমে কমিয়ে ফেলা, দমন করাটাই বুদ্ধিমানের কাজ। এতে কি পুরোপুরি মশা দমন হবে? না, হবে না, কিন্তু মশার একটি উল্লেখযোগ্য অংশ দমন হবে। তবে এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 3.5 কোটি টাকা ব্যয়ে আনা বিটিআই ব্যবহারের কথা বলছে কর্পোরেশন। টেমিফসটা যখন যেখানে দরকার ওটা আমি ইউজ করতেছি। টেমিফসটা আমার যদি কনজিউম হয়ে যায় বা আমি যদি দেখি টেমিফসে আসলে আমার রেজিস্ট্যান্স চলে আসে, তাহলে আমি ফুল ফ্লেজেড বিটিআইতে চলে আসবো। ডেঙ্গুর মৌসুম শুরু হয়ে যাওয়ায় প্রস্তুতি বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগও। ডেঙ্গু রোগীদের যাতে চিকিৎসা কোনো গাফিলতি না হয় এবং ট্রিটমেন্ট কস্ট
কম নেওয়ার জন্য, এবং ডেঙ্গু রোগীদেরকে ফ্রি দেখানোর জন্য একটা নির্দেশনা আছে, আমরা সেটা অবগত করেছি। 2025 সালে চট্টগ্রাম জেলা এবং নগরে ডেঙ্গুতে আক্রান্ত হয় 4,864 জন। এর মধ্যে 27 জন মারা যায়। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।